স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। বয়ান ও জিকিরে মুখর টঙ্গীর ইজতেমা ময়দান। প্রথম পর্বের দ্বিতীয় দিনে ইবাদত বন্দেগীতে মশগুল দেশ বিদেশের লাখো মুসল্লি। আল্লাহর কাছে কান্নাকাটি করে আমাদের নিজের গুনাহ থেকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, এই জন্য আমরা আসছি। আলহামদুলিল্লাহ, যে বয়ানগুলো আমাদের জন্য করতেছে এটা দিন এবং আখেরাত, দুনিয়া ও আখেরাত উভয় ধরনের সফলতা অর্জন করতে পারি। নানা উদ্যোগের পরেও প্রাণহীন বরিশাল শহরের বিভিন্ন খাল। দখলদারদের দৌরাত্মে মরে যাচ্ছে জলধারা। অবাধে বালু উত্তোলনের ফলে ফেনীতে বাড়ছে নদী ভাঙন। প্রভাবশালী সিন্ডিকেটের কারণে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। যত আবর্জনা সব পোরসাফা সব খালের ভিতরে ফেলায়। খালগুলো দখলে দূষণে প্রায় নিঃশেষ হওয়ার পথে। ভাটা জোয়ার না আসবে খালে ততদিন পর্যন্ত এই জলবদ্ধতা প্লাস এই ময়লা রোধ করা সম্ভব নয়। এখান থেকে রাতের আধারে বালু তুলে বালু বিক্রি করে ফেলে। এই যে রাস্তাও চলার মতন, রাস্তাও ভাঙি গেলে আমরা হইতে কেন। এখন জনপদে এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই বিশ্ব ইজতেমার প্রসঙ্গ। টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন চলছে আজ। ইবাদত বন্দেগী বয়ান জিকিরে মুখর ইজতেমা ময়দান। ফজরের নামাজের পরপরই ময়দানে শুরু হয় আমল। এ নিয়ে আরও জানাতে ইজতেমার প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, এখন কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন, এবং একই সাথে জানতে চাই ইজতেমার বিস্তারিত সম্পর্কে। রাত্রি ফজরের নামাজের পরপর আম বয়ানের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে টঙ্গী এই তুরাগ তীরে। মূলত মুসল্লিদের সঙ্গে কথা হয়েছে এবং যে সকল বিদেশি মেহমানরা বয়ান পরিচালনা করছেন তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তারা যে বিষয়টি জানিয়েছেন সেটা হলো যে এই জমিনে হক প্রতিষ্ঠার জন্য ইহসান, ইখলাক, আমল ও আকিদার গুরুত্ব বাড়াতে হবে। একই সঙ্গে যে ইসলামের যে কতগুলো ভিত্তি রয়েছে, নামাজ, রোজা, হজ, জাকাত, সেগুলো মূলত এই বয়ানে, মুরব্বীদের বয়ানে প্রাধান্য পাচ্ছে। আপনি নিশ্চয় ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে যত দূর চোখ যায় পুরো সামিয়ানা তাঁবুতে ঢাকা কিন্তু এই টঙ্গীর এই তুরাগ তীরের ১৬০ একর ময়দান। ঠিক এই ১৬০ একর ছাপিয়ে আবদুল্লাপুর, উত্তরা, চন্দ্রা, ওদিকে গাজীপুরের আশপাশের এলাকায় এমন কোনো জমিন নেই যে জমিনে এই মুসল্লিদের, ধর্মপ্রাণ মুসল্লিদের পায়ের ছাপ পড়েনি। মূলত এটি একটি হেদায়েতি কাজ। এই হেদায়েতি কাজ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে গেছেন। দিনের দায়ী ছিলেন। আসলে দায়ী শব্দটি একটা আরবি শব্দ, এটির অর্থ হল ইসলামের দিকে আহ্বান করা, অর্থাৎ পুরো পৃথিবীর যে মুসলিম উম্মাহ যারা আছেন তাদেরকে এই শান্তির যে বার্তা, ইসলাম ধর্ম বা শান্তির বাণী আছে আল কোরআনের, মহাগ্রন্থ আল কোরআনের যে বাণী, সেই বাণী প্রচার করাই মূলত এই যে জমায়েত দেখছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত, সেই জমায়েতের মূল উদ্দেশ্য হলো এই দাওয়াত, এবং জামায়াতের মূল উদ্দেশ্য হলো দ্বীনি কাজ আসলে মূলত জমিনে ছড়িয়ে দেওয়া। একটু আপনি যেমন জানতে চাচ্ছেন, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটি যদি দিই তাহলে বাদ ফজর এই ময়দানে বয়ান পরিচালনা করেছেন পাকিস্তানের মাওলানা খোরশেদ। এর পরপরই ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা বয়ান পরিচালনা করেছেন। এরপর মাদ্রাসার যে ছাত্র রয়েছে তাদের উদ্দেশ্যে তলাবাদের যে বয়ান থাকে সেই বয়ানটি দিনের মধ্যভাগে এসে পরিচালনা করেছেন ভারতের আরেক মাওলানা আকবর শরীফ। এরপর বাদ জোহরের পরেই যে বয়ান হবে, একটু আগাম জানিয়ে রাখছি, ইসমাইল গোদ্রা, তিনি ভারত থেকে এসেছেন, তিনি মূলত এখানে এরপর বয়ান পরিচালনা করবেন। রাত্রে একটু ভিন্ন তথ্য দিয়ে রাখি, সেটা হলো সেই পুরনো যে ঐতিহ্য, সেই ঐতিহ্য অনুসরণ করে এই জোহর থেকে আসরের মাঝখানের সময়ে
মূলত যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হবে। সেই যৌতুকবিহীন বিয়ের আয়োজনের খোঁজ খবর আপনাকে আমরা জানাবো। তবে বয়ানের বিষয়ে যদি একটু বলি, যে বয়ানে প্রাধান্য পাচ্ছে দিন, হজ, নামাজ, রোজা, জাকাত, বাবা মায়ের খেদমত, ইহকালের পাপ মোচন, এই বিষয়গুলো মূলত মুরব্বীদের যে বয়ান, সেই বয়ানে প্রাধান্য পাচ্ছে। একটু বাড়তি তথ্য জানিয়ে রাখি, সেটা হলো যে এই পুরো ময়দান জুড়ে 7 থেকে 8 লাখ ধর্মপ্রাণ মুসল্লি কিন্তু এরই মধ্যে অংশগ্রহণ করেছে। আগামীকাল আখিরি মোনাজাত হবে সকাল 9টা থেকে 10টার মধ্যে। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গী এই তুরাগ তীরে প্রথম পর্বের যে ইজতেমা সেটি শেষ হবে। এদিকে বারবার উদ্যোগ নেওয়ার পরেও প্রাণ ফিরে পাচ্ছে না বরিশাল শহরের মাছ দিয়ে বয়ে যাওয়া খালগুলো। বিভিন্ন সময় খনন ও পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হচ্ছে না। একই সাথে দখলদারদের দৌরাত্মে প্রশস্ততা কমে মরে যাচ্ছে জলধারা। প্রশাসন বলছে খালগুলোর অস্তিত্ব জাগাতে নানামুখী পরিকল্পনা নেওয়া হয়েছে। আর জানাচ্ছেন অমিত হাসান। বরিশাল নগরীতে একসময় প্রবহমান ছিল সাগরদী, চাঁদমারি, নাপিতখালী, লাকুটিয়া, নবগ্রাম, আমানতগঞ্জ, টিয়াখালী, কাশীপুর সহ 22টি ছোট বড় খাল। তবে কালের বিবর্তনে বর্তমানে অস্তিত্ব মেলে মাত্র 6টি খালের, যেগুলোর বেশিরভাগই মৃতপ্রায়। ব্যবহার হচ্ছে বাসাবাড়ির সুয়ারেজ লাইনের পানি কিংবা ময়লা আবর্জনা অপসারণে। প্রতিনিয়ত ময়লা আবর্জনা ফেলার কারণে খালগুলো যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দীর্ঘদিন খনন না হওয়া আর দখলদারদের দৌরাত্মে নাব্য সংকটের পাশাপাশি প্রশস্ততা কমে নালার আকার পেয়েছে খালগুলো। বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিতে নগরী জুড়ে দেখা দেয় জলাবদ্ধতা। ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। যতদিন পর্যন্ত ভাটা জোয়ার না আসবে খালে, ততদিন পর্যন্ত এই জলবদ্ধতা প্লাস এই ময়লা রোধ করা সম্ভব নয়। যত আবর্জনা সব পোরসাফা সব খালের ভিতরে ফেলায়, এই জন্য খাল যতই কাটে ভরিয়া যায়। স্থায়ীভাবে কিছু দেখা যায় না, এইভাবেই চলতেছে। জনগণের যে ভোগান্তি, সেইভাবে ভোগান্তি রয়ে গেল। যত স্থাপনা আছে খালের পাশে সরকারি সম্পত্তির উপর, ওইগুলা মানে দূর করার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন জানাই। সাম্প্রতিক সময়ে একটি বাজেটও এসেছে 6টি খাল সংস্কারের জন্য। তারপরও খালগুলো দখলে দূষণে প্রায় নিঃশেষ হওয়ার পথে। দাবি জানাচ্ছি যে যথাযথভাবে এই খালগুলোর সংস্কার করা এবং পরিচ্ছন্ন নগরী আমাদেরকে উপহার দেওয়ার জন্য। 2016 সালে জেলা প্রশাসন ঢাকঢোল পিটিয়ে নগরীর পোর্ট রোড থেকে নতুল্লাবাদ পর্যন্ত বয়ে চলা জেল খালটি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার ও পরিচ্ছন্নতা করার কাজ শুরু করেছিল। সবশেষ 2019 সালের শেষ দিকে পরিচ্ছন্নতা অভিযানে নামে বরিশাল সিটি কর্পোরেশন। এসব খালে ময়লা আবর্জনা অপসারণ করে পানির প্রবাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। তবে কিছুদিন পরেই ফের ময়লার ভাগাড়ে পরিণত হয় খালটি। এবার আবারও খালটির গতি প্রবাহ ফেরাতে নতুন করে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। খালের যে সীমানাটা আছে সেই সীমানা ধরে কিন্তু আমরা উচ্ছেদগুলো করব এবং খালটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবো। খালটাকে যেন ময়লা না করতে পারবো, ময়লা আবর্জনা না ফেলে। এই জন্য সকলের সহযোগিতা চাচ্ছি আমরা। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সবসময় এটা মনিটরিং থাকবে। একদিকে খালগুলো পরিষ্কার করা হচ্ছে, অন্যদিকে কয়েকদিনের মধ্যেই দেখা যাচ্ছে খালগুলোর এমন চিত্র। মিলছে না কোনো সুষ্ঠু বা স্থায়ী সমাধান। খুব দ্রুত সময়ের মধ্যে খালগুলো পরিষ্কার এবং খনন করা গেলে বরিশালের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি জলাবদ্ধতা নিরসন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অমিত হাসান, এখন বরিশাল। ফেনীতে অবাধে চলছে নদী থেকে বালু উত্তোলন। এতে বাড়ছে নদী ভাঙন। এজন্য প্রভাবশালী সিন্ডিকেটকে দুষছেন স্থানীয়রা। বলছেন এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীতে বিলীন হয়ে যাবে ঘরবাড়ি। সোলেমান ডালিমের প্রতিবেদন। ফেনী নদী তীরবর্তী গ্রামের জয়চাঁদপুর গ্রামের বাসিন্দা রমজান আলী। একসময় তার ও তার পরিবারের 32 হেক্টরের বেশি ফসলি জমি থাকলেও এখন সবই নদী গর্ভে। সব হারিয়ে বর্গা খাটছেন অন্যের জমিতে। রমজান আলীর অভিযোগ, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে বেড়েছে নদী ভাঙন। এগুলা সব কাটার মাংসে এখনো পানিকে কম কাটের, এখন রাত্রে কাটে খুব জোরে, বুঝছেন। একই চিত্র ফেনী সদর, সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী পরশুরাম উপজেলার। এর মধ্যে সবচেয়ে বেহাল গোপাল ইউনিয়নের। নদীগর্ভে বিলীন হওয়ার পথে সড়ক ও নিষ্কুঞ্জরা শিল্পনগরী। স্থানীয়রা জানান, বাধা দিতে গেলে অস্ত্রসহ বিভিন্ন হুমকি দেয় সন্ত্রাসীরা। প্রশাসনের তৎপরতায় মাঝে মাঝে উত্তোলন বন্ধ থাকলেও রাতের আধারে আবারও চলে কার্যক্রম। কারণে অন্তত 50,000 একর জমিন
মাছের প্রকল্প করি আমরা বাচ্চারা বানালাছে। এখান থেকে রাতের আধারে বালু তুলে বালু বিক্রি করে ফেলছেন। এটার কারণে দেখেন আপনার নদীটা কিন্তু ছিল আরো অনেক দূরে, এই নদীটা এখন আর চলে আসছে এখানে। এই নদী ভাঙ্গনে আমাদের ঘর দুয়ার, গরু ছাগল, হাঁস মুরগ সব চলে গেছে। এখন তো যে পরিস্থিতি, এই যে রাস্তাও চলার মতন, রাস্তাও ভাঙি গেলে আমরা বলতে পারল। স্থানীয়দের অভিযোগ, সরকারি হিসেবে 8টি বালুমহল থাকলেও বালু উত্তোলন হচ্ছে অর্ধশতাধিক স্থান থেকে, যা থেকে প্রতি মাসে শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। জেলা প্রশাসন বলছে বালুমহলের কোনোটিতেই বর্তমানে ইজারা নেই। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 200-র বেশি ড্রেজার সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। বালু সন্ত্রাসীদের দৌরাত্ম্য ঠেকাতে অভিযান চলছে বলেও জানান জেলা প্রশাসক। ইতিমধ্যে প্রায় আমরা 200-র বেশি ড্রেজার আমরা জব্দ করেছি। অবৈধভাবে যারা বালু উত্তোলন করছে তাদের এই অবৈধ কার্যক্রম যাতে বন্ধ করতে পারি সেজন্য আমাদের অভিযান সবসময় অব্যাহত থাকবে। ফেনীর শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর গ্রামের এই যে বিশাল জলরাশি ফেনী নদীর, এখানে একসময় ছিল বিস্তীর্ণ ফসলি জমি, ছিল গর্ভসতী জনপদ। সেই জনপদ বিলীন হয়েছে অব্যাহতভাবে বালু তোলার কারণে। এভাবেই যদি চলতে থাকে তাহলে এই জনপদ বিলীন হবে। ঝুঁকির মধ্যে রয়েছে এখানকার যে সরকারি আশ্রয় প্রকল্প রয়েছে সেটিও। সুলাইমান ডালিম, এখন ফেনী। এখন জনপদে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন জনপদে। আজ থেকে 9 মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিনের পর্যটক যাতায়াত। সরকারি নিষেধাজ্ঞা মেনে অক্টোবর পর্যন্ত কোনো পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনে চলাচল করবে না। এবার পর্যটন মৌসুমে সেন্ট মার্টিন ভ্রমণে নানা বিধি নিষেধ আরোপ করে সরকার। নভেম্বরে পর্যটকরা দ্বীপ ভ্রমণের সুযোগ পেলেও রাত্রি যাপন করার অনুমতি মেলে শুধু ডিসেম্বর জানুয়ারিতে। এছাড়া সরকারি নির্দেশনায় বলা হয়েছিল প্রতিদিন মাত্র 2000 পর্যটন সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবে। নিতে হবে ট্রাভেল পাস। ভ্রমণের সময় পর্যটকরা বহন করতে পারবে না প্লাস্টিক জাতীয় পণ্য। এদিকে দ্বীপে পর্যটক সংখ্যা ও মৌসুম সীমিত করায় ক্ষতির মুখে পর্যটন সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ, মাত্র 2 মাসের আয় দিয়ে সারা বছর চলা সম্ভব নয়। এমন অবস্থায় অন্তত ফেব্রুয়ারি মাস পর্যন্ত সেন্ট মার্টিন উন্মুক্ত রাখার দাবি দ্বীপের বাসিন্দা ও ব্যবসায়ীদের। এ বিষয়ে নিয়ে আরও জানাতে স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শোভন মাহমুদ খান। শোভন, আপনি স্টুডিওতে আসেন। স্বাগত আপনাকে। শোভন, আমরা এতক্ষণ দেখছিলাম সেন্ট মার্টিনে পর্যটকদের যে নিষেধাজ্ঞা রয়েছে, আসলে এই নিষেধাজ্ঞার মানে কেন রয়েছে? আমরা তো এর আগে দেখেছি 2 মাস বন্ধ ছিল সেন্ট মার্টিন, সেক্ষেত্রে এবার কিন্তু 9 মাসের জন্য পর্যটকদের জন্য একটি নিষেধাজ্ঞা রয়েছে। এই যে নিষেধাজ্ঞা বাড়ানোর কারণটা কি? রাত্রি, আপনি অবশ্যই জেনে থাকবেন যে সেন্ট মার্টিনে কিন্তু প্রতি বছরই হাজার হাজার পর্যটক সেন্ট মার্টিনের অপরূপ সৌন্দর্য উপভোগের জন্য সেন্ট মার্টিন যেয়ে থাকে। তো এবছরও একই অবস্থা। তো এই বছর সরকার আসলে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে হচ্ছে সেন্ট মার্টিনের প্রতি কিছু বিধিনিষেধ আরোপ করে প্রতিবেশ রক্ষার কারণেই। এখন ওনারা নভেম্বর থেকে জাহাজ অনুমতি দিলেও নানা জটিলতার কারণে জাহাজ চলাচল করতে বিলম্ব হয়। সেটা ডিসেম্বর জানুয়ারি 2 মাস চলাচল করেছে। আজ থেকে হচ্ছে জাহাজ চলাচলটা পুরোপুরি বন্ধ। আগামী অন্তত 9 মাস জাহাজ চলাচল বন্ধ থাকবে। এইটা হচ্ছে অবস্থা। এখন জাহাজ চলাচল বন্ধ থাকার কারণে দ্বীপের যারা বাসিন্দা আছে তারা হচ্ছে মোটামুটি এখন আয়ের যে পথটা সেটা অনেকটাই হচ্ছে বন্ধ। এখন তারা অনেকটাই অনিশ্চয়তার মধ্যে আছে যে কি করবে, কিভাবে কি হবে না হবে। তো এই বিষয়ে হচ্ছে যাতায়াতের যে ব্যাপারটা বন্ধ হয়েছে, পর্যটনের ইয়েটা বন্ধ হইল। এখন ওনারা এই পর্যটন যাতে অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত উন্মুক্ত রাখা যেত সেই বিষয়ে ওনারা বলে আসতেছে। এখন পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে আগামী কালকে একটা ডিসিশন নেওয়ার কথা আছে। অনলাইনে ওনারা মিটিং করবে যে অন্তত তাদের হচ্ছে জীবন জীবিকা চালানোর জন্য কি করা যেতে পারে।
আপনার কাছে আরেকটি প্রশ্ন রয়েছে আমার। এবার সরকারি নির্দেশনায় কিন্তু বলা হয়েছিল প্রতিদিন মাত্র 2000 পর্যটন সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবে, সেক্ষেত্রে তাদের কিন্তু ট্রাভেল পাস নিতে হবে। তো এবারই প্রথম যে ট্রাভেল পাসের কথা, সেই প্রসঙ্গে একটু জানতে চাই। এখন বিগত বছরগুলোতে যেমন হচ্ছে 6 মাস পর্যটন মৌসুম চলতো, 6 মাস বন্ধ থাকতো, 6 মাস পর্যটকদের জন্য উন্মুক্ত থাকতো, কিন্তু এইবারই প্রথম 2 মাস, মাত্র 2 মাস ট্রাভেলারদের জন্য, পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল। এখন একই সাথে প্রতিবেশের কথা চিন্তা করে পরিবেশ অধিদপ্তর বিধিনিষেধ আরোপ করেছে। বিভিন্ন বিধিনিষেধ এর মধ্যে হচ্ছে প্লাস্টিক জাতীয় পণ্য নিয়ে দ্বীপে ভ্রমণ করা যাবে না। একই সাথে রাত্রি যাপন করতে পারবে মাত্র 2000 পর্যটক। তাদেরকে ট্রাভেল পাস নিয়ে তারপরে হচ্ছে পর্যটনের জন্য যাইতে হবে দ্বীপে। এই যে নভেম্বর এবং জানুয়ারি মাস, শুধুমাত্র নভেম্বর থেকে যে জানুয়ারি মাস, এই 2 মাস কিন্তু পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে। এই যে রাত্রি যাপন করার কথা বলছিলেন, সেক্ষেত্রে পর্যটকরা কিন্তু দাবি করছিলেন যে ফেব্রুয়ারি পর্যন্ত যেন বাড়ানো হয়। সেক্ষেত্রে এখন যে এই যে 9 মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ব্যবসায়ীদের উপর আসলে কি প্রভাব পড়তে পারে, আপনার কি মনে হয়? সেন্ট মার্টিন দ্বীপ হচ্ছে একমাত্র প্রবাল দ্বীপ। ওখানকার যে জনগোষ্ঠী আছে 12,000-এর মতো জনগোষ্ঠী মানুষ, ম্যাক্সিমামই হচ্ছে পর্যটনের সাথে জড়িত। তাদের আর্নিংয়ের উপায় হচ্ছে পর্যটন, না হলে মৎস্যজীবী হিসেবে তাদের আর্নিংয়ের পথটা। তো পর্যটনই যদি বন্ধ থাকে, বেশিরভাগ যারা মানুষ আছে তারা হচ্ছে অনেকটাই না খেয়ে থাকার মতো তাদের অবস্থা হবে। তো ওনারা বরাবরই হচ্ছে বিভিন্ন আন্দোলন করে আসতেছে যে সময় বাড়ানোর জন্য, তাদের হচ্ছে না হলে বিকল্প একটা পুনর্বাসনের ব্যবস্থা করা যাতে যায়, এই রকম দাবি তাদের বরাবরই করে আসতেছে। ধন্যবাদ শোভন আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সেন্ট মার্টিন পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞার খবর জানাতে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী শোভন মাহমুদ খান। প্রকল্প অনুমোদনের 4 বছর পার হলেও দৃশ্যমান অগ্রগতি নেই যশোর ঝিনাইদহ 4 লেন প্রকল্পে। ঠিকাদার নিয়োগ, সড়কের গাছ অপসারণ, সীমানা নির্ধারণ সহ বিভিন্ন কারণে নির্দিষ্ট সময়ে কাজ শুরু করা সম্ভব হয়নি বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার আশা প্রকল্প ব্যবস্থাপকের। রিপন হোসেনের তথ্যে এনামুল হকের ছবিতে প্রতিবেদন। যশোর শহরের চাচড়া চেকপোস্ট থেকে ঝিনাইদহ শহরের বাইপাস পর্যন্ত 4 লেনের রাস্তার দৈর্ঘ্য 48.5 কিলোমিটার। এই সড়ক ধরে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মালবাহী ও যাত্রীবাহী যানবাহন বেনাপোল ও দর্শনা স্থলবন্দর ও মোংলা সমুদ্র বন্দর সহ দক্ষিণের জেলায় যাতায়াত করে। খুলনার সঙ্গে রাজশাহীর যোগাযোগের একমাত্র সড়ক পথ এটি, অথচ বেহাল দশায় পরিণত হয়েছে পুরো সড়ক। সড়কটি অধিকাংশ অংশে উঠে গেছে পিচ ও বিটুমিন, তৈরি হয়েছে বড় বড় গর্ত, যাতে চলাচলে ভোগান্তির শেষ নেই যাত্রী ও চালকদের। এমনকি নেতিবাচক প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যে। এখন এই রাস্তা ছোটোর কারণে জ্যামজট আছে, জ্যামজটের কারণে যাওয়া অনেক সময় লেগে যাচ্ছে। আমাদের যাতায়াত করতে আসলে সমস্যা হয়, ছোট রাস্তা তো, এর জন্য গাড়ির চাপ অনেক বেশি থাকে। বাস উল্টে যাচ্ছে বা বাসের ঘাগুতো খাচ্ছে বা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট তো প্রতিনিয়ত। অতিরিক্ত সমস্যা হলো ছোটো গাড়ির জন্য, বুঝেছেন। আর আসরের সময়, বিকালের দিকে, সন্ধ্যার সময় মনে করেন যে পরিমাণ ট্রাকের চাপ হয়, একটা গাড়ি ওভারটেকিং করতে হলে অনেক সমস্যা হয়। রোড ছোট, রোড 4 লেন অথবা 6 লেন হলে অনেক ভালো হয়। সাতক্ষীরা, খুলনা, নড়াইল, মাগুরা, আমাদের মূল রোড উত্তরবঙ্গের সাথে সংযোগ রোড হচ্ছে আমাদের যশোর ঝিনাইদহ সড়ক দিয়ে আমরা মূলত কুষ্টিয়া হয়ে উত্তরবঙ্গের দিকে আমরা চলাফেরা করি। এই সড়কটি 4 লেনে উন্নীত করতে 2020 সালের 24 নভেম্বর অনুমোদন হয় একনেকে। এরপর কাজ শুরুর কথা ছিল 2024 সালের জানুয়ারি মাসে। তবে 1 বছর পেরিয়ে গেলেও এখনও নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। 4 লেনে উন্নীত করতে সড়কের 2 পাশের গাছগুলো সরিয়ে করা হচ্ছে সীমানা নির্ধারণ, নিয়োগ দেওয়া হয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। তবে এখনও শুরু হয়নি সড়কের মূল কাজ। যে কাজ চলমান তাও চলছে কচ্ছপ গতিতে। যদিও সড়ক ও জনপথ বিভাগ বলছে ঠিকাদার নিয়োগ, সড়কের গাছ অপসারণ, সীমানা নির্ধারণ সহ বিভিন্ন কারণে প্রকল্প বাস্তবায়নে তৈরি হয়েছে ধীরগতি। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ব্রিজের ক্ষেত্রে আমাদের পাইলিং কাজ এবং রোড ওয়ার্কের ক্ষেত্রে হয়তো আমাদের মাটির কাজ যেগুলো শুরু হবে, তো এগুলো আসলে এখনও সাব স্ট্রাকচার, আসলে মাটির নিচে, এগুলো এখনো ওইভাবে দৃশ্যমান নয়। তো
তো আশা করি যে আমাদের 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা দৃশ্যমান কাজ দেখতে পাবো। এই অংশটি উইকেয়ার ফেজ 1 আমরা বলছি, এটা আসলে অ্যাকচুয়ালি এটা একটি 260 কিলো রোড নেটওয়ার্কের একটা অংশ। কারণ এই রোড নেটওয়ার্কটি আমাদের শুরু হবে হাটিকামরুল যে মোড় আছে ওখান থেকে হাটিবাগরুল, বনপাড়া, পাবনা, দাসুরিয়া, কুষ্টিয়া, ভেড়ামারা হতে ঝিনাইদহ, যেটা আমরা উইকেয়ার ফেজ 2 এর আওতায়, এবং ঝিনাইদহ হতে চাচরা মোড় যশোর, এটা হলো ফেজ 1। যশোর ঝিনাইদহ 4 লেন সড়কের কাজের মেয়াদ শেষ হবে 2026 সালের 30 জুন। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 4,187 কোটি টাকা, যেখানে 48 কিলোমিটার এই সড়কে থাকবে একটি উড়াল সড়ক, 4টি বড় সেতু, 55টি কালভার্ট, 10 মিটার দৈর্ঘ্যের একটি আন্ডারপাস ও অপটিক্যাল ফাইবার কেবল ডিজাইন। এখন যশোর। এখন জনপদে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন জনপদে। সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে জামায়াতের কর্মী সম্মেলন। সম্মেলনে যোগ দিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন লিপসান আহমেদ। লিপসান, সম্মেলনে কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? সম্মেলনে কেন্দ্রীয় পর্যায়ের কোন কোন নেতা উপস্থিত থাকবেন? রাত্রি শুরুতেই যদি বলি, আমরা দেখেছি আজকে সকাল থেকে কিন্তু যেহেতু জামায়াতের কর্মী সম্মেলন, 16 বছর পর কিন্তু জামায়াতের কর্মী সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে, যার ফলে কিন্তু আমরা দেখেছি জেলার যে উপজেলাগুলো রয়েছে, অর্থাৎ তাহিরপুর, ছাতক সহ 12টি উপজেলা থেকে কিন্তু জামায়াতের নেতাকর্মী কিংবা সমর্থকরা কিন্তু পৌর শহরের বালুর এই সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের এই মাঠে এসে কিন্তু তারা উপস্থিত হচ্ছেন। বিশেষ করে আমরা যদি বলি, সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা কিন্তু মিছিল, ব্যানার, ফেস্টুন নিয়ে কিন্তু আসলে এই মাঠে এসে উপস্থিত হচ্ছেন। বিশেষ করে আমরা যদি বলি, সকাল 10টা থেকে কিন্তু এখানকার যে স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে প্রান্তিক পর্যায়ে যে নেতাকর্মীরা রয়েছে তাদের সমর্থকরা এসেছেন, তাদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। পাশাপাশি বিশেষ অতিথিরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে সভাস্থলে এসেছেন। তারাও কিন্তু আসলে যে 16 বছরে জামায়াতের যে নেতাকর্মীরা আসলে নির্যাতিত, নিপীড়িত হয়েছেন, সেই লক্ষ্যে কিন্তু তারা বক্তব্য দিচ্ছেন। সেই সব ভুলে কিন্তু তারা আবার নতুন বাংলাদেশ গঠনে কিন্তু তারা যাতে মাঠ পর্যায়ে আবারও কাজ শুরু করেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, সেটাই কিন্তু আসলে তারা মূলত বক্তব্যে তুলে ধরছেন। পাশাপাশি কিছুক্ষণ পর কিন্তু বাংলাদেশে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় যিনি আমির রয়েছেন ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু আসলে এই সম্মেলনে যোগদান করবেন। যোগদান করেই কিন্তু তিনি প্রধান অতিথি আসলে বক্তব্য রাখবেন সেখানে তিনি আসলে মূলত এই যে এখানে যারা আসলে এই যে ফ্যাসিস্ট সরকার বিরুদ্ধে আসলে লড়াই করেছেন, নির্যাতিত হয়েছিলেন, তাদেরকে আসলে তিনি এই সম্মেলনে আসলে বক্তব্যের মাধ্যমে আসলে আবারও একত্রিত হয়ে মাঠ পর্যায়ে কাজ করার জন্য তিনি পরামর্শ দিবেন। পাশাপাশি যাতে মাঠ পর্যায়ে যে নেতাকর্মীরা আসলে এই যে সরকার, বিগত সরকারের আমলে আসলে নির্যাতিত হয়েছিল, তাদের খোঁজ খবর নেওয়ার জন্য এখানে যারা উপস্থিত হবেন তাদেরকে আসলে নির্দেশ দেওয়া হবে। তো সব মিলিয়ে বলা যায়, যেহেতু এখনো কেন্দ্রীয় পর্যায়ে যিনি প্রধান অতিথি রয়েছেন তিনি সভাস্থলে আসেননি, যার ফলে কিন্তু আসলে এখানকার স্থানীয় নেতাকর্মী, পাশাপাশি বিশেষ অতিথি যারা কেন্দ্রীয় এসেছেন তারা কিন্তু আসলে বক্তব্য রাখছেন। তো সব শেষে বলা যায়, যেহেতু এই কর্মী সম্মেলনকে উপেক্ষা করে কিন্তু আমরা দেখেছি জেলার বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশের যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি এই পুরো মাঠ জুড়েই কিন্তু পুলিশ, গোয়েন্দা সংস্থা কিংবা অন্যান্য যে সংস্থা রয়েছে তারা কিন্তু আসলে নিরাপত্তা দিচ্ছেন। রাত্রি। সুনামগঞ্জের জামায়াতের কর্মী সম্মেলন নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী লিপসান আহমেদ। চাল আমদানির প্রভাব পড়েছে ময়মনসিংহের বাজারে, কেজিতে দাম কমেছে 1 থেকে 2 টাকা। এ নিয়ে আরও জানাতে নগরের হেজবুল্লাহ রোডের চালের আড়ত থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, আপনার কাছে জানতে চাই, সব ধরনের চালের দামই কি কমেছে কিনা, এবং একই সাথে জানাবেন বর্তমানে কোন চাল কত টাকা দামে বিক্রি হচ্ছে? ময়মনসিংহের বাজারে চালের দাম কিছুটা কমেছে। আমরা এখানকার যারা ব্যবসায়ী আছেন, বিশেষ করে হেজবুল্লাহ রোডের যারা পাইকারি চাল বিক্রি করেন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলেছেন যে গত 1 সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজি প্রতি 1 থেকে 2 টাকা করে কমেছে, এবং এর কমার কারণ হিসেবে তারা যেটি বলছেন যে বিশেষ করে বেচা কেনা একেবারেই কম। অর্থাৎ এই হেজবুল্লাহ রোডের যে চালের আড়ত রয়েছে, এখানে প্রতিদিন যে পরিমাণ চাল এক একজন বিক্রেতা বিক্রি করতেন, তার পরিমাণ কিন্তু অনেক কমে গেছে, অর্ধেক বা তারও কম চাল বিক্রি হচ্ছে।
এটির একটি প্রভাব পড়েছে এবং পাশাপাশি চালের সংকট মোকাবেলার জন্য বিদেশ থেকে সরকার যে চাল আমদানি করছে এবং সেই আমদানি করা চালগুলো বাজারে দেশে আসার পর থেকে কিন্তু এটির একটা প্রভাব পড়েছে চালের বাজারে। বর্তমানে হেজবুল্লাহ রোড এবং মেছুয়া বাজারের যে পাইকারি চালের আড়ত রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলেছেন যে বর্তমানে বিআর 28-29 জাতের যে চাল রয়েছে সেগুলো পাইকারি 64 থেকে 66 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং প্রতি বস্তায় 1580 থেকে 1650 টাকা পর্যন্ত পাইকারি বিক্রি হচ্ছে এবং কাটারি নাজির জাতীয় যে চালগুলো রয়েছে চিকন চাল সেগুলো বিক্রি হচ্ছে 74 থেকে 88 টাকা কেজি দরে এবং 25 কেজির বস্তা বিক্রি হচ্ছে 2100 টাকায় এবং সুগন্ধি জাতের যে চাল রয়েছে আকার এবং প্রকার ভেদে সেই সুগন্ধি জাতের চালগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি 100 থেকে 130 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন যে এটি হচ্ছে এখানকার পাইকারি পর্যায়ের দাম এবং এই চাল যখন খুচরা বাজারে যায়, খুচরা বাজারে গেলে কিন্তু প্রতি কেজিতে 1 থেকে 2 টাকা করে আরও বেশি বিক্রি হয় এবং যারা এখানে ক্রেতা রয়েছেন ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে এই সদ্যই আমন মৌসুম শেষ হয়েছে, কিন্তু সেই আমন মৌসুমে এবছর ফলনও ভালো হয়েছে, প্রচুর ধান উৎপাদন হয়েছে, তারপরেও কিন্তু চালের বাজারে এর কোনো প্রভাব পড়েনি। অর্থাৎ আমন ধানের কোনো প্রভাবই চালের বাজারে ছিল না। আমনের ভরা মৌসুমেও যেমন চালের দামের ঊর্ধ্বগতি ছিল, এখনও 1-2 টাকা কমেছে, তারপরেও কিন্তু সেই যে উচ্চ মূল্য সেই উচ্চ মূল্যেই কিন্তু চাল বিক্রি হচ্ছে এবং এখন যে দরটি আছে এটি ক্রেতা এবং বিক্রেতা উভয়ই বলছেন যে 1 থেকে 2 টাকা কমলেও এটি কিন্তু কম বলা যায় না, কারণ এটি যে বর্ধিত মূল্য ছিল তার সাথে যে 1-2 টাকা কমেছে এখনও সেই বাড়তি দামই রয়েছে এবং ক্রেতারা আশা করছেন যে চালের বাজার আরও যেন কমে, সরকার যেন এ বিষয়ে আরও দ্রুত সিদ্ধান্ত নেয়, যেন আমদানির পরিমাণ যদি আরও বাড়ানোর প্রয়োজন হয় সেটি বাড়িয়ে হলেও যেন এই চালের বাজারের দাম যেন কমে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন। এবং ব্যবসায়ী যারা রয়েছেন তারা একটি কথা বলছেন যে এই চালের দামের ঊর্ধ্বগতির কারণে কিন্তু চালের যে বেচা কিনা এটি একেবারেই কমে গেছে, যার কারণে আগে একজন বিক্রেতা যে পরিমাণ চাল বিক্রি করতেন বর্তমান সময়ে তার অর্ধেক বা ক্ষেত্র বিশেষে তার চেয়েও কম কিন্তু বেচা কিনা হচ্ছে, যার কারণে যারা বিক্রেতা রয়েছেন তারাও একটি লোকসানের মধ্যে রয়েছেন। তাদের যে দোকান খরচ বা পরিবহন খরচ সব কিছু মিলিয়েও তারা কিন্তু একটি সংকটের মধ্যে রয়েছেন। এবং আমরা যদি আরেকটু বলি যে যারা ক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে তারা আশা করছিলেন যে আমন ধান যখন বাজারে উঠে সেই আমন ধানের প্রভাব পড়বে, কিন্তু সেই আমন ধানের প্রভাব কিন্তু এখানে পড়েনি। ময়মনসিংহের যে সবচেয়ে বড় পাইকারি চালের আড়ত এটি হচ্ছে হেজবুল্লাহ রোড। এই হেজবুল্লাহ রোডের থেকেই কিন্তু ময়মনসিংহ নগরী এবং আশপাশের যে বিভিন্ন উপজেলা রয়েছে সেগুলো থেকে বাজার নিয়ন্ত্রিত হয় এবং এখানে যে চালগুলো আসে এটি কিন্তু ময়মনসিংহের আশপাশে যে মিলগুলো রয়েছে সেখান থেকে আসে, অথবা উত্তরাঞ্চলের যে বড় বড় মিল রয়েছে সেই মিল থেকেও কিন্তু এই হেজবুল্লাহ রোডের বাজারে চাল আসে এবং এই হেজবুল্লাহ রোড বা মেছুয়া বাজারের যে পাইকারি চালের আড়ত রয়েছে এই ময়মনসিংহ শহর এবং এর আশপাশের এলাকার বাজার নিয়ন্ত্রিত হয় এখান থেকেই। ব্যবসায়ীরা যেটি বলছেন যে বাজারে প্রচুর সরবরাহ রয়েছে এবং আশপাশের যে মিলগুলো রয়েছে মিলেও প্রচুর ধান এবং চালের সরবরাহ রয়েছে, কিন্তু প্রচুর সরবরাহ থাকার পরেও দাম কিন্তু কোনোভাবেই কমছে না। যে দামটা 1 টাকা বা 2 টাকা কেজিতে সম্প্রতি কমেছে এটিও কিন্তু যে ঊর্ধ্বগতির বাজারে যে কমেছে এটিকে তারা কম বলা যায় না এবং অন্তত কেজিতে 5 থেকে 10 টাকা পরিমাণ চাল কমলে এটি কিন্তু কম বলা যাবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহের চালের বাজারের সর্বশেষ। ময়মনসিংহের চালের বাজারের বিস্তারিত খবর জানাতে যুক্ত ছিলেন হারুনুর রশিদ। এদিকে বগুড়ার বাজারে অস্বাভাবিকভাবে কমেছে আলুর দাম। পাইকারিতে জাত ভেদে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকায়। এ নিয়ে আরও জানাতে মহাস্থান হাট থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। মাজেদ, আলুর দর পতনে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কিনা এ নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? হ্যাঁ রাত্রি, আপনি জানেন যে গত বছর জুড়েই কিন্তু আলু নিয়ে কিন্তু সবারই একটি অস্বস্তি ভাব লক্ষ্য করা গেছে। সেটা হলো কখনো আলুর দাম 50 থেকে 60-70 টাকা পর্যন্ত উঠেছিল, কিন্তু সেই আলুর দাম কয়েক মাসের ব্যবধানে কিন্তু 10 থেকে 12 টাকায় নেমেছে, অর্থাৎ অস্বাভাবিক হারে এই আলুর দামটা কমেছে। এই দাম কমার কারণ সেটি হলো আপনারা জানেন যে আলু কিন্তু দুইভাবে চাষ হয়ে থাকে, একটা হলো আগাম জাতের আলু আর একটি হলো লেট আলু। যেটা আগাম জাতের আলু সেটা কিন্তু উঠতে শুরু করেছে এবং বগুড়া আশপাশের জেলাগুলোতে
কিন্তু প্রচুর পরিমাণে আগাম জাতে আলু এবারে চাষ হয়েছে, কারণ গত বছর আলুর দাম ভালো পাওয়ায় কিন্তু কৃষকরা এবারে সরিষার চাষ কম করে দেওয়ায় এবং আলুর চাষ বেশি করায় কিন্তু আলুর দামটা বেশি পরিমাণে হয়েছে এবং সেখানে আলু যে আগাম জাতে আলু সেটি কিন্তু উঠতে শুরু করেছে। সেক্ষেত্রে কিন্তু গতকাল আমি আশপাশের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো ঘুরেছিলাম, সেখানে দেখা গেছে যে জমি থেকেই কৃষক কিন্তু 10 থেকে 11 টাকা কেজি দরে কিন্তু আলু বিক্রি করছে। জাত ভেদে কিন্তু কোনো আলু 10 টাকা, কোনো আলু 12 টাকা পর্যন্ত উঠেছে। এই আগাম জাতে আলুটি আরেকটি বিষয় হলো যে এই আলুটি কিন্তু যে হিমাগারগুলো রয়েছে সেই হিমাগারগুলোতে রাখা যায় না, কারণ শুষ্কতার অভাবের কারণেই কিন্তু হিমাগারে আলুগুলো কিন্তু পরের যে 1 মাস পরে যে আলু উঠবে অর্থাৎ মার্চ মাসে যে আলুগুলো উঠবে সে আলুগুলো কিন্তু হিমাগারে রাখা হয়। এই কারণে এই আলুগুলো যেহেতু হিমাগারে রাখা যায় না, সেক্ষেত্রে কিন্তু আলুগুলো কৃষকদের বিক্রি করতে হবে এবং সামনে যে সিজন ইরির সিজন, সেই ইরি সিজনে কিন্তু ইরি আবাদ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আলুগুলো তড়িঘড়ি করে কিন্তু বিক্রি করতে হচ্ছে। এই কারণে কিন্তু আলুর দাম অনেকটা কমে গেছে বলে মনে করছেন এখানকার কৃষকরা। আরেকটা যে আলু গত বছর যেমন আলু বগুড়াতে চাষ হয়েছিল যে 53,000 হেক্টর জমিতে, সেখানে এবারে আলু চাষ হয়েছে 60,000 হেক্টর জমিতে, অর্থাৎ আলুর চাষটাও কিন্তু বেশি হয়েছে। সেই কারণে কিন্তু আলুর দাম অনেক দরপতন হয়েছে এবং এই দরপতনের কারণেই এখানে যেটি কৃষকরা যেটি ভুক্তভোগী হচ্ছেন সেটি হচ্ছে আলুর খরচ। এবারে এখানে কৃষি সম্প্রসারণ বিভাগও বলছে যে আলুর খরচ প্রতি কেজিতে হয়েছে 14 থেকে 15 টাকা এখানে হয়েছে, সেটা হলো জমি থেকে যদি বিক্রি করে সেক্ষেত্রে কিন্তু তারা বিক্রি করছে 10 থেকে 12 টাকা। এখানে কিন্তু তাদের একটা 2 থেকে 3 টাকা কিন্তু পার কেজিতে লোকসান দিতে হচ্ছে। এবারে কিন্তু আলুর ফলনও কিন্তু বেশ ভালো, প্রতি বিঘা জমিতে এবারে 80 থেকে 100 মণ পর্যন্ত আলু হয়েছে। সেখানে যে আলুর ফলন বেশি হওয়ার সত্ত্বেও যে আলুর দামটা কমে যাওয়ার কারণে কিন্তু যে লাভ হবে সেটাও কিন্তু হচ্ছে না, অর্থাৎ ফলন ভালো হলেও কিন্তু তারা লাভ টিকতে পারছে না, কারণ এবারে যে বীজের দাম, আলুর বীজের দাম কিন্তু অনেক বেশি ছিল। সেখানে 50 কেজি বস্তা 6,000-7,000 টাকাতেও কিন্তু কিনতে হচ্ছে এবং সার, বীজ, খোল, সেচ সবগুলো মিলে যে তাদের কৃষকের যে পড়তা একটা প্রতি কেজি আলু কিন্তু তারা বলছে যে 14 টাকা 15 টাকা পড়তা হলো তারা পড়তা হবে, অর্থাৎ তাদের লাভও টিকবে না, লসও হবে না। কিন্তু সেক্ষেত্রে যদি 10 টাকা 11 টাকা 12 টাকায় আলু প্রতি কেজি বিক্রি করতে হয় তাহলেও তাদের লোকসান হচ্ছে। তারা চান আলুর যে ন্যায্য দামটা সেটা নিশ্চিত করার জন্য। আর সেই ক্ষেত্রে এখানে কৃষি বিপণন বিভাগ, এখানে সবচেয়ে বড় সমস্যাটা এখানে হয়েছে যে কখনো দাম বেশি পায় কৃষক, কখনো দাম কম পায়। এর কারণটাই হচ্ছে কৃষি সম্প্রসারণ বিভাগের যে উইংসগুলো আছে, যেমন কৃষি বিপণন, দর দামটা কিন্তু দেখেন কৃষি বিপণন তারা কি পরিমাণ জমিতে আলু লাগাতে হবে, কি দাম বজায় রাখতে হবে, কোথায় সংরক্ষণ করতে হবে, হিমাগারে কতগুলো আলু সংরক্ষণ করা যাবে, এইসবের যদি নিরীক্ষা ঠিক মতন যদি তারা পর্যবেক্ষণ করেন তাহলে হয়তো কৃষক আলুর দামটা ঠিক মতন পেতে পারে। তো এইভাবে কিন্তু কখনো কম দাম কখনো বেশি দামে আলু বিক্রি হচ্ছে, বর্তমান অতি কম দামে কিন্তু আলু বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে আলুর দরদাম নিয়ে বগুড়ার এই মহাস্থান হাট থেকে সর্বশেষ। ন্যায্য মূল্যের অভাবে হুমকির মুখে বান্দরবানের রাবার শিল্প। বাজারে দাম না পাওয়ায় লোকসান গুনছেন চাষিরা। এতে দিন দিন রাবার চাষে আগ্রহ হারাচ্ছেন তারা। বেকার হওয়ার সংখ্যায় 50,000-এর বেশি রাবার শ্রমিক। শিল্পটিকে বাঁচিয়ে রাখতে ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি স্থানীয় চাষি ও বাগান মালিকদের। রিজভি রাহাতের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। পাহাড়ি এলাকায় রাবার বাগান, গাছ থেকে ঝরছে সাদা রঙের ফোঁটা। বিশেষ পাত্রে জমা হওয়ার পর তা সংগ্রহ করেন শ্রমিকরা। এরপর নানা প্রক্রিয়ায় তৈরি হয় রাবার। পাহাড়ি অঞ্চলে রাবার তৈরির এই রীতি চলছে যুগের পর যুগ। পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকার উঁচু নিচু ভূমিতে চাষ হয় রাবার গাছ। এখানকার মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় উৎপাদনও ভালো হয়। তবে ন্যায্য দাম না পাওয়ায় লোকসানে চাষি ও বাগান মালিকরা। সরকার কর্তৃক যে রেটটা রয়েছে সেটা কিন্তু বর্তমান আমাদের যে পার্বত্য এলাকায় এখানে কিন্তু আমরা পাচ্ছি না। যে উৎপাদন হয় বর্তমানে রাবার বিক্রি করে কোনোভাবেই কর্মচারীদেরকে বেতন দেয়া এবং নিজেরা উৎপাদনের খরচ পুষিয়ে তোলা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। দামগুলি খারাপ দেখাচ্ছে। এই দামটার উপর আমি ওই লোকগুলোকে খুঁজে বের করার জন্য মাননীয় জেলা প্রশাসক, ইউনু মহোদয়, রাবার বোর্ডের সংশ্লিষ্ট যারা জড়িত আছে রাবারের সাথে আমি তাদের সুদৃষ্টি আকর্ষণ করছি। গাছ থেকে সংগ্রহ করা কাঁচা মাল থেকে তৈরি
প্রতি কেজি রাবারের দাম বাজারে 288 টাকা হলেও চাষিরা পাচ্ছেন মাত্র 150 থেকে 160 টাকা। এতে উৎপাদন খরচ মেটাতেই হিমশিম অবস্থা চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। ফলে রাবার চাষে কমছে আগ্রহ, কর্মহীন হওয়ার শঙ্কায় রাবার শিল্পের সাথে জড়িত শ্রমিকরা। বিষয়টি নিয়ে প্রশাসনিক উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক লোকেরই জীবিকা এখানে জড়িত আছে। এখানে এখন ওনারা যেসব ওনাদের সমস্যাগুলোর কথা তুলে আমাদেরকে স্মারকলিপি দিয়েছেন, এই শাস্তি আমাদের মাননগর জেলা প্রশাসক মহোদয় বরাবর ফরওয়ার্ড করে দিব। জেলায় 15,000 একরের বেশি ভূমিতে চাষ হয় রাবার। এ শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন 50,000-এর বেশি মানুষ। এখন বান্দরবান। এখন জনপদে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে একটু পর। এখন জনপদে ফিরে এলাম আরও একবার। দক্ষিণ চট্টগ্রামবাসীর জন্য রেলপথের নতুন অধ্যায়ের সূচনা হলো আজ। কক্সবাজার চট্টগ্রাম রুটে যুক্ত হলো দুটি নিয়মিত ট্রেন। কক্সবাজার রেল স্টেশন থেকে বিস্তারিত জানিয়েছেন মন্তব্য বিতর্ক। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে আজ, যেহেতু আজকে এই রুটে যাত্রা করেছে সৈকত এক্সপ্রেস এবং প্রবাল এক্সপ্রেস। মূলত কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে প্রবাল এক্সপ্রেস এবং সৈকত এক্সপ্রেস ট্রেনগুলো 10টি স্টেশনে থামবে এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার পথে এই ট্রেনগুলো 8টি স্টেশনে থামবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। এবং এই রুটে ভাড়া ধরা হয়েছে সর্বনিম্ন 185 টাকা এবং সর্বোচ্চ 340 টাকা পর্যন্ত। এবং ট্রেনগুলো যেহেতু বিভিন্ন স্টেশনে থামবে, এখানে এই রুটের যারা যাত্রী রয়েছেন তারা যেটি বলছেন যে বিভিন্ন জনের বিভিন্ন এলাকায় যেহেতু বাড়ি, বিভিন্ন স্টেশনে ট্রেনটি থামবে। এ কারণে পুরো দক্ষিণ চট্টগ্রাম এলাকায় যারা বাসিন্দা রয়েছেন তারা বাড়তি একটি সুযোগ পাবেন এবং তাদের যাতায়াতের ক্ষেত্রে এটি একটি নতুন মাইল ফলক আসলে তৈরি হয়েছে। এই ট্রেনের যে বিশেষত্ব সেটি হচ্ছে যেহেতু এটি আরামদায়ক এবং সাশ্রয়ী বাসের তুলনায় এটির খরচও কম, সেটির কারণে পর্যটকরা যেমন স্বাচ্ছন্দ্য বোধ করবেন, পাশাপাশি এখানে যারা ট্রেনের যাত্রী রয়েছেন তারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে কম খরচে এই রুটে যাতায়াতের সুযোগটি পাবেন এবং সেটি তাদের জন্য অত্যন্ত আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে, সেটি আসলে এখানকার যাত্রীরা বলছেন। এবং এখানে রেলওয়ের যারা কর্মকর্তা রয়েছেন তারা যেটি বলছেন যে কক্সবাজার চট্টগ্রাম রুট এবং ঢাকা চট্টগ্রাম রুটের ট্রেনগুলো ইতিমধ্যে দেশের অত্যন্ত লাভজনক রুট হিসেবে পরিচিত হয়েছে এবং এই রুটে চলাচলকারী ট্রেনগুলো অত্যন্ত লাভজনক যেহেতু হয়ে দাঁড়িয়েছে, দেশের অন্যান্য স্থান থেকে কক্সবাজারমুখী আরও ট্রেন চালুর বিষয়ে তারা কিন্তু তৎপর রয়েছেন এবং খুব শিগগির হয়তো এই রুটে আরও ট্রেন যুক্ত করা হবে বলে তারা আমাদেরকে আশার কথা জানিয়েছেন। এই ছিল কক্সবাজার রেল স্টেশন থেকে আমার কাছে সবশেষ। প্রাকৃতিক বনভূমি ধ্বংস, জলাশয় ভরাটের ফলে নেত্রকোনায় কমেছে মেছো বিড়ালের সংখ্যা। একসময় হাওড়সহ জেলার সবখানেই এর দেখা মিললেও খাদ্য ও আবাসস্থল সংকটে বর্তমানে বিলুপ্তির পথে প্রাণীটি। স্থানীয়রা বলছেন বন জঙ্গল কমে আসায় হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণী। এ অবস্থায় প্রথমবারের মতো বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব মেছো বিড়াল দিবস। রিফাত আহমেদ রাসেলের তথ্য ছবিতে বিস্তারিত। জেলা নেত্রকোনা ভৌগোলিক অবস্থার কারণে এ জেলায় বিভিন্ন বন্যপ্রাণীর বিচরণ থাকলেও কালের বিবর্তনে হারিয়েছে অনেক প্রাণী। এই যেমন মেছো বিড়াল, বাঘের মতো গড়ন আর গায়ে কালো ছোপ ছোপ চিহ্ন থাকায় অনেকেই চিতা কিংবা বাঘ বলেও ভুল করেন। একসময় নেত্রকোনার সর্বত্রই এই প্রাণীর দেখা মিললেও খাদ্যের সন্ধানে লোকালয়ে আসলেই মানুষের রোশানলে হারাতে হয় প্রাণ। পাহাড়ি সোমেশ্বরী নদীর পাড়ে একসময় মেছো বিড়ালের অবাধ বিচরণ থাকলেও নদীকেন্দ্রিক জীবিকা বাড়ায় কমেছে প্রাণীটির অস্তিত্ব। একইভাবে পূর্বধলার রাজধলা বিলের চারপাশে বন জঙ্গল উজাড় করে বসত ভিটা তৈরি করায় বিলীন হয়েছে আবাসস্থল। এছাড়া খাদ্যের অভাবে হাঁস মুরগির খামারে চলে আসায় বা লোকালয়ে ঢুকে পড়ায় হত্যার শিকার হতে হয়। বাঘের মতো দেখা যাইতো, রাস্তাঘাটেও আমরা পাইতাম, এই বাড়ির পুকুরের পাশে টাশেও পাইতাম, বড় জঙ্গলে পাইতাম। এখন যার জঙ্গল নাই, বাসা বাড়ি হয়ে গেছে, যার কারণে এই জিনিসটা এখন আর আমরা দেখি না। বন জঙ্গলটা কমে যাওয়াতে আপনার যে আগের বন্য প্রাণীগুলা ছিল, বন্য প্রাণীগুলা এখন হারিয়ে গেছে।
পরিবেশ কর্মীরা বলছেন, বিভিন্ন সময় মাছের খামার কিংবা মুরগির খামারে পাতা ফাঁদে ধরার পর হত্যা করা হয় প্রাণীগুলোকে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিলুপ্ত প্রায় এই প্রাণীকে সংরক্ষণের পাশাপাশি করতে হবে সচেতনতা ও পরিকল্পিত বনায়ন। মেচু বাঘ বলে যখন ডাকে তখন মানুষের মধ্যে আরো বেশি ওকে আক্রমণ করার জন্য উৎসাহ হয়ে ওঠে। এভাবেই মেচু বিড়ালগুলো আমাদের প্রকৃতির এই বন্ধু ধীরে ধীরে কমে যাচ্ছে। এটার একটাই সংরক্ষণের পথ হতে পারে যে মানুষের ভিতরে সচেতনতা তৈরি। ভারসাম্য বজায় রাখার জন্য এদেরকে বাঁচিয়ে রাখতে হবে, এই প্রাণীগুলোকে যেন কেউ না মারে। সকলের কাছে এই মেসেজটুকু আমরা পৌঁছে দিতে চাই এবং আমরা এ নিয়ে দীর্ঘদিন যাবৎ আমরা কাজ করে যাচ্ছি। এদিকে মৎস্যভোজী এই প্রাণীকে রক্ষায় দেশে প্রথমবারের মতো 1 ফেব্রুয়ারি বিশ্ব মেছু বিড়াল দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। জীববৈচিত্র্য রক্ষায় বিলুপ্ত প্রায় প্রাণীটির অস্তিত্ব রক্ষা ও সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। জীববৈচিত্র্য সংরক্ষণে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে আমাদের মেছু বিড়ালকে বাঁচিয়ে রাখতে হবে। সবাই মিলে আমরা এই যে বিরল প্রজাতির হারিয়ে যেতে বসেছে আমাদের মেছু বিড়াল, এটিকে বাঁচিয়ে রাখার জন্য উদ্যোগ গ্রহণ করি। একটি বেসরকারি সংস্থার গবেষণায় 2005 থেকে 2021 সাল পর্যন্ত সংরক্ষিত 361টি সংবাদ পর্যালোচনায় 161টি মৃত মেছু বিড়ালের সন্ধান পাওয়া যায়। আর 83% সংবাদে মেছু বিড়ালকে কখনো বাঘ কখনো বা চিতাবাঘ হিসাবে তুলে ধরা হয়েছে। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।